সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা ক্রীড়ামোদী আছেন এবং দেশপ্রেমিক নাগরিক, তারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য যে টি-20 ফরম্যাটের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। এবং এই সিদ্ধান্ত ইতিমধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানিয়ে দিয়েছেন। এটি মূলত এই ধরনের সিদ্ধান্ত এবং এই ধরনের বিষয়টি এসেছে বাংলাদেশের একজন বিশ্বখ্যাত ফাস্ট বোলার, যাকে কাটার মাস্টার হিসাবে আমরা সকলেই চিনি, সেই মুস্তাফিজ, যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে তিনি সুনামের সঙ্গে খেলছেন। তিনি বেশ কয়েকটি টিমে খেলছেন। তিনি যে সমস্ত টিমে খেলেছেন তারা অনেকে ওই ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেখানে তার যথেষ্ট অবদান আছে। এই মুস্তাফিজকে এবার দলে নিয়েছিল কেকেআর, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। সেই কলকাতা নাইট রাইডার্স ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর নির্দেশনা অনুযায়ী তাকে তাদের দল থেকে চুক্তি হওয়া সত্ত্বেও বাদ দিতে বাধ্য হয়েছেন বা বাদ দিয়েছেন। এবং এরই প্রেক্ষাপটে মুস্তাফিজ সেখানে খেলা নিরাপদ না, এমন প্রসঙ্গটি সামনে এসেছে। তাহলে মুস্তাফিজ যদি ভারতের মাটিতে ক্রিকেট খেলতে নিরাপদ না থাকেন, তাহলে বাংলাদেশের 15 সদস্যের যে টিম, ইতিমধ্যে আমরা জানি লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের টি-20 ক্রিকেট টিম ঘোষণা করেছে বিসিবি, এবং সেই টিমকেই ভারতে পাঠানোর কথা ছিল, যেটি ভারতে পাঠানো হবে না। এবং আইসিসিকে বিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে এই ভারতে যে 4টি খেলা বাংলাদেশ ক্রিকেট টিমের অনুষ্ঠিত হওয়ার কথা, 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রথম খেলা এবং পরবর্তী 3টি খেলাও যথাক্রমে মুম্বাই এবং কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা। এই 4টি ম্যাচই যেহেতু ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা, ভারতে যেহেতু বাংলাদেশের ক্রিকেট টিম নিরাপদ নয়, সেহেতু এই ভারতে বাংলাদেশ টিম পাঠাবে না এবং বাংলাদেশের এই খেলাগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে বিসিবি তারা ইমেলে আইসিসিকে জানিয়েছে এবং তারা আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে। আমরা জানি এর পূর্বে এই সিদ্ধান্তটি গত রোববারের দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সবাই বসেছিলেন এবং সেই সবার সিদ্ধান্ত তারা জানিয়েছিলেন। এবং যথারীতি রোববার 3:20 এই সিদ্ধান্তের আলোকে ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল, যিনি নিজেও একজন ক্রীড়ামোদী, তিনি সরকারের এই দায়িত্বে আসার আগে তিনি যখন একজন শিক্ষক বা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন, তখনও আমরা দেখেছি তার ক্রীড়ামোদিতার স্বাক্ষর তিনি রেখেছেন। ক্রিকেট সম্পর্কে অত্যন্ত আগ্রহী এবং বিভিন্ন খোঁজখবর তিনি রাখেন। যথার্থই তিনি নতুন করে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের প্রেক্ষিতে, এবং তিনি যথাযথ সিদ্ধান্ত গ্রহণে ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। এবং তিনি রোববার বিকেল 3:22 তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ অর্থাৎ রোববার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, অর্থাৎ তিনি বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আমরা জানি 2026 সালের আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটি টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হয়, এটি একটা উত্তেজনাকর আইটেম। সেটি 26 মার্চ থেকে শুরু হয়ে 31 মে পর্যন্ত চলার কথা। সেখানে মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে আসিফ নজরুল শনিবারই তার একটি ফেসবুক পোস্টে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। তিনি বলেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করার নির্দেশনার কথাও তিনি জানান, অর্থাৎ তিনি বিসিবিকে এই ধরনের নির্দেশনা প্রদান করেছেন, সেটি তিনি জানিয়েছেন। আমরা জানি যে এটি যেহেতু মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এটি স্বাভাবিক ঘটনা। এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশের ভেন্যু এটি ভারত থেকে পরিবর্তন করে অন্য কোথাও নিয়ে যাওয়ার
এই যে প্রস্তাবনা অথবা এই সিদ্ধান্ত আইসিসিকে জানানো, নিশ্চয়ই দেশপ্রেমিক নাগরিকদের পক্ষ থেকে আমরা এটিকে স্বাগত জানাই। এটি শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন না, এটি আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের মর্যাদা এবং আভিজাত্যর প্রশ্নও বটে। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিঃসন্দেহে ভারতের এই উগ্র সাম্প্রদায়িক আচরণ, এই খামখেয়ালিপনা, বাংলাদেশকে তাচ্ছিল্য করা, শত্রু ভাবা, আমরা নিশ্চয়ই এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করব না, এমনটি হতে পারে না। ফলে সরকারের পদক্ষেপ এবং বিসিবির পদক্ষেপকে আমরাও নাগরিকদের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং ভবিষ্যতে ভারত যদি এই উগ্র সাম্প্রদায়িকতা, এই আচরণ ক্রীড়ার ক্ষেত্রেও যদি টেনে আনে, তাহলে আইসিসি বা বিশ্ব অন্যান্য ক্রীড়া সংস্থাগুলোর এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে ভারতের এই উগ্রবাদিতা, এ থেকে যদি ভারতীয় নাগরিকরা বা ভারতীয় রাজনৈতিক দলগুলো বা ভারতীয় সরকার তারা যদি এখান থেকে সরে না আসে, কোনো আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন ভারতে হওয়া উচিত না। এমনভাবেই একটা জনমত তৈরি করার সময় বোধহয় আমাদের এসে গেছে। ভারতের এই আচরণে শুধুমাত্র আসিফ নজরুল নন, আমাদের সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী তিনিও একটি ফেসবুক পোস্ট দিয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শনিবার রাতে তিনি তার নিজস্ব ফেসবুকে লিখেছেন, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি আরো অনেক কথা লিখেছেন, আমি সেগুলো পড়ছি না। আমরা জানি মুস্তাফিজ বেশ একজন আকর্ষণীয় প্লেয়ার, বিশেষ করে তার এই যে কাটার যে এই বিষয়টি খুবই আলোচিত, এবং তিনি বিশেষ করে স্লগ ওভারে তার এই বিশেষত্ব দিয়ে প্রতিপক্ষের টিমকে ঘায়েল করতে মুনশিয়ানা দেখিয়েছেন। ফলে তাকে নিয়ে ভারতীয় ক্রিকেট টিমগুলোর মধ্যে একটা প্রবল প্রতিযোগিতা ছিল, এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খান যার মালিক, এর পাশাপাশি চেন্নাই সুপার কিংস যারা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, এবং একই সাথে দিল্লি ক্যাপিটালস তারাও কয়েকবার এই লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এই তিনটি টিমের কাড়াকাড়ির মধ্যে যেখানে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি, সেখানে 9 কোটি 20 লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের কেকেআর। এটি একটি রেকর্ড পরিমাণ অর্থ, আমরা এটিও জেনেছি। কিন্তু মুস্তাফিজ তাকে এত মূল্যে, গত 16 ডিসেম্বর এই নিলামটি হয়, কিন্তু বেশ কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে মুস্তাফিজের খেলা নিয়ে এক ধরনের বিতর্ক পরিলক্ষণ করা গেছে। বিশেষ করে উগ্রবাদী হিন্দুত্বের এক ধরনের তৎপরতা গণমাধ্যমে উঠে এসেছে, একটা বিতর্ক তারা ইচ্ছাকৃতভাবেই তুলে ধরেছেন। সেখানে তারা আইটেম করেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। আমরা জানি 2024 সালের 5ই আগস্টের পরে ভারতের খুব পছন্দের পেয়ারা শেখ হাসিনা, তিনি বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার প্রেক্ষিতে ভারত এটিকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারে নাই। তারা নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করছে, বিশেষ করে তাদের দেশের গণমাধ্যম বাংলাদেশে এক ধরনের কল্পিত সংখ্যালঘু নির্যাতনের এই বিষয়গুলো প্রচার করে বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা এবং ভারতীয় নাগরিকদেরকে উত্তেজিত করা, বিশেষ করে উগ্র হিন্দুবাদী নাগরিকদেরকে উত্তেজিত করার একটা অপচেষ্টা তারা দীর্ঘ সময় ধরে করছে, এবং সেখানে সরকারের এক ধরনের উদাসীনতা এক অর্থে প্রশ্রয় আছে। কেবলমাত্র কলকাতায় বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণটা এদের মতো এত চরম নয়। তাছাড়া সমগ্র ভারতে এসব নিয়ে আমাদের বাংলাদেশিদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ আছে। একসঙ্গে তারা আমাদের খুনিদেরকে আশ্রয় দিচ্ছে, আবার বাংলাদেশের সাধারণ নাগরিকদের যে প্রত্যাশা তার বিপরীতে অবস্থান নিয়েছে। ফলে এই সমস্ত ইস্যুকে তারা সামনে এনে মুস্তাফিজের কেকেআরে খেলা নিয়ে তারা এক ধরনের উত্তেজনা তৈরি করছিল, এবং ধর্মীয় কিছু উগ্রবাদী সংগঠন, কোনো রাজনৈতিক দলের অংশবিশেষ এবং কথিত ধর্মীয় গুরু যারা, তারা এগুলো নিয়ে সমালোচনা করছিলেন কড়া ভাষায়। এমনকি তারা এই টিমের মালিক শাহরুখ খান সম্পর্কেও নেতিবাচক মন্তব্য করছেন। তারা এই ধরনের হুঙ্কারও দিয়েছেন যে কলকাতা দল থেকে মুস্তাফিজকে যদি বাদ না দেওয়া হয় তাহলে মুস্তাফিজকে তারা খেলতে দিবেন না, তারা পিচ নষ্ট করে ফেলবেন, এবং তারা যে ভেন্যুতে মুস্তাফিজ খেলবে সেই ভেন্যুতে তারা এক ধরনের এনার্কি তৈরি করবেন। এই আগুনে ঘি ঢেলেছিল তাদের একজন কথিত ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর, যিনি তাদের দেশের মিডিয়া, কয়েকটি মিডিয়ায় বিশেষ করে ANI কে বলেছিলেন
কেকেআর এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে অর্থাৎ মোস্তাফিজুর রহমানকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। এই আগুনে ঘি ঢালার পরিপ্রেক্ষিতেই তাদের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইসি তারা মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডারকে নির্দেশনা দেয় এবং সেই পরিপ্রেক্ষিতেই এই ঘটনাটি ঘটে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে সেটিকে স্বাগত জানিয়েছেন বিজেপির নেতারা, উগ্র হিন্দুবাদীরা। যেমন এখানে সঙ্গীত সোম, একজন বিজেপি নেতা, তিনি উত্তরপ্রদেশের সারাধানা বিধানসভা থেকে 2012 এবং 2017 সালে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2013 সালে মুজাফফরনগর হিন্দু মুসলিম যে দাঙ্গা, যেখানে মুসলমানরা নিগৃহীত হয়েছিলেন ব্যাপকভাবে, সেই দাঙ্গায় মদত দেওয়া, জড়িত থাকা, পৃষ্ঠপোষকতা দেওয়া, এই অভিযোগ আছে এই সঙ্গীত সোমের বিরুদ্ধে। তিনি বিসিসিআই এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বলেছিলাম এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ 100 কোটি মানুষের আবেগ অনুভূতিকে হেলাফেলা করা যায় না। এটি গোটা দেশের হিন্দুদের জয়। অর্থাৎ মুস্তাফিজকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তকে তিনি হিন্দুদের জয় হিসাবে অভিহিত করেছেন। তিনি মুস্তাফিজকে নিলামে কেনার জন্য ভারতের কিংবদন্তি স্টার অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খানকে গাদ্দার হিসাবে অভিহিত করে বলছেন, শাহরুখ খান বুঝেছেন যে ভারত থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। তিনি এও বুঝেছেন যে হাজারো সনাতনীর কারণেই তিনি শাহরুখ খান হয়েছেন। অর্থাৎ এখানেও একটা মুসলিম বিদ্বেষ, যেহেতু শাহরুখ খান মুসলিম, সঙ্গীত সোম স্পষ্টত প্রকাশ করেছেন। এছাড়া আমরা দেখেছি উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপও বিসিসিআই এর সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা বিসিসিআই এর সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ তারা দেশের আবেগ অনুভূতি বুঝেছেন এবং বাংলাদেশি খেলোয়াড়টিকে সরিয়ে দিয়েছেন। যেহেতু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এবং সরকার প্রতিবাদ জানাচ্ছেন। যেমন আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা, তিনি গত শনিবারই তিনি বলেছিলেন যে আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী অর্থাৎ উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশের অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ, তিনি স্পষ্টই উল্লেখ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে রোববার তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনিও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ তিনি আইন উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের প্রস্তাবের প্রেক্ষিতেই তিনি বলেছেন যে এটির আইনি ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। তিনি ইতিবাচকভাবেই এটিকে অ্যাড্রেস করেছেন এবং তিনি বলেছেন যে আইন উপদেষ্টার এই মতের সঙ্গে তিনি একমত। এটি নিয়ে প্রতিক্রিয়া না জানানোর কিছু নাই, এটি যথাযথই। ভারত হেন উপায়ে নাই যে আমাদের সঙ্গে এক ধরনের বৈরী আচরণ না করে। হাসিনার পতনের পর বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন এবং বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রবাহ, এটি ভারত কোনোভাবেই মানতে পারে না। ভারত বুঝতে অক্ষম হচ্ছে যে আর একটি হাসিনা বাংলাদেশে তৈরি হবে না। বাংলাদেশের নাগরিকদের সিংহভাগ ভারতের এই আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী আচরণের বিপক্ষে, তাদের মধ্যে যে এক ধরনের বিদ্রোহের আগুন আছে, সেটি নেভানোর জন্য এই শত্রুতা কোনো কাজে দেবে না। আমরা এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই, এটি খুবই হতাশাজনক যে মাত্র 2-1 দিন পূর্বেই বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বাংলাদেশি নাগরিকরা যাকে মা হিসেবে অভিহিত করেছেন, সেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা ভারত সরকারের তৎপরতায় এক ধরনের স্বস্তি বোধ করেছিলাম। নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির ভাষা। জয়শঙ্কর অত্যন্ত প্রভাবশালী একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশে এসে প্রায় 5 ঘন্টার বেশি সময় খালেদা জিয়ার দাফন জানাজা অর্থাৎ তাদের ভাষায় শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকা, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা, এ সমস্ত বিষয়ে আমরা একটা ইতিবাচক বার্তা অনুমান করেছিলাম। কিন্তু এটি তাদের এক ধরনের পোশাকি আচরণ আবারও প্রমাণিত হলো। যদি উগ্রত্ববাদ দমন না করা যায়, সেটিকে প্রশ্রয় দিয়ে যদি সরকারকে এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতের তাদেরকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, বাংলাদেশের একজন খেলোয়াড়ের জন্য যদি নিরাপত্তার হুমকি তৈরি হয়, সামগ্রিকভাবে যদি গোটা ক্রিকেট টিমের জন্য যদি নিরাপত্তার হুমকি তৈরি হয়, তাহলে এই আচরণকে বাংলাদেশের নাগরিকরা মানতে পারবেন না, এটিও স্বাভাবিক।
আমি যারা ভারতের প্রেমে মাঝে মাঝে গদগদ হন তাদেরকে একটু উল্লেখ করেই আমার আলোচনা, একটা বিষয় উল্লেখ করেই আলোচনা শেষ করব। আমরা জানি আমরা 2000 সালে, অর্থাৎ আজ থেকে 25 বছর আগে আইসিসি কর্তৃক টেস্ট স্ট্যাটাস লাভ করেছিলাম। আমরা নিশ্চয়ই ইতিবাচকভাবেই স্মরণ করতে চাই যে 2000 সালের 26 জুন আমরা টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত হই এবং 2000 সালের 10ই নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটি ঢাকাতে ভারতের সঙ্গেই আমাদের অনুষ্ঠিত হয়েছিল। আমরা এটি স্মরণ করতে চাই। একই সঙ্গে মনে করে দিতে চাই এই ভারত তাদের মাটিতে আমাদেরকে টেস্ট খেলতে দিয়েছিল প্রায় 17 বছর পরে, এবং সেটি 2017 সালের 9 ফেব্রুয়ারি, প্রায় 17 বছর পরে আমরা ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে টেস্ট প্লেয়িং সকল দেশের সঙ্গে একাধিকবার তাদের মাটিতে আমরা টেস্ট খেলেছি। ভারত তাদের আভিজাত্য এবং বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখার সেই যে তাদের প্রাগৈতিহাসিক মানসিকতা, তার পরিপ্রেক্ষিতেই 17 বছর পর্যন্ত তারা আমাদেরকে টেস্ট তাদের মাটিতে অ্যালাউ করে নাই। অবশেষে খুব হাতে পায়ে ধরে হাসিনা সরকার এবং তার সময়ের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে 2017 সালের 9 ফেব্রুয়ারি একমাত্র টেস্ট, প্রথম টেস্ট খেলতে তারা সক্ষম হয়েছিলেন। ফলে এই ভারত, এদেরকে ক্রীড়ামোদী রাষ্ট্র, ক্রীড়ার অনুকূলে রাষ্ট্র, এরা সংস্কৃতির অনুকূলে রাষ্ট্র, এরা বিশ্ব মানবতার অনুকূলে কোনো রাষ্ট্র, এরা সৎ প্রতিবেশী সুলভ আচরণের কোনো রাষ্ট্র, এরা অর্থনৈতিকভাবে অন্যকে শোষণ করার চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসার মতো রাষ্ট্র, এমন ভাবনা ভাবার কোনো সুযোগ কোনো সময় ভারতীয়রা তৈরি করতে সক্ষম হয়নি। ফলে ভারত যেমন আমাদের সঙ্গে বৈরী আচরণ করে, আমাদেরও সব ক্ষেত্রে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে, আঙুলের উপরে আঙুল রেখেই আমাদের সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ ক্রীড়া উপদেষ্টাকে, ধন্যবাদ বিসিবিকে। এবং যদি ভেন্যু অন্যত্র পরিবর্তন হয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এ ব্যাপারে সরকারের অনড় অবস্থানের প্রতি আমাদের সমর্থন থাকলো। ধন্যবাদ।